আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল। আদিবার খারাপ লাগলেও আদির এমন ব্যবহারের কারণ খুঁজে পেল না। কি হচ্ছে এসব? আদি কেন এমন করছে তার বোধগম্য হচ্ছে না। দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল। বিকেলে আদি বাসায় ফিরল। বাসায় কারোর সাথে কোনো কথা বলেনি, নিজেই চলে গিয়েছে। আদি সারাদিন খায়নি, ব্যাপারটা আদিবা মানতে পারেনি। তাই আদি ঘরে যাওয়ার কিছুক্ষণ পর আদিবা প্লেটে খাবার নিয়ে আদির ঘরে গেল। আদিবাকে দেখেই আদি রেগে তেতে উঠল। কি চাই? আপনার খাবারটা। আমি তো খাবার চাইনি, আমাকে প্লিজ রাগাস না দিবা। আদিবা কিছু বলতে যাবে, ঠিক তখনই অরিনের গলা ভেসে আসলো। আদিপা দেখে যা, তোর জন্য কত কিছু এসেছে। আদিবা অরিনের কথায় কান দিতে চাইবে তার আগেই আদিত্য আদিবাকে নিয়ে বের হয়ে আসলো। নিচে নেমে আদিবা অবাক হলো। তার বিয়ের তথ্য এসেছে। শাড়ি থেকে শুরু করে দামি দামি অলংকার, মেকআপ সামগ্রী সব আছে। জুই, সাদিয়া, অরিন সবাই সবকিছু খুলে খুলে দেখছে। আদিবা নিজেও এগিয়ে গিয়ে জিনিসগুলোতে চোখ বুলিয়ে আদির দিকে তাকালো। আদি মুখে হতাশার হাসি টেনে বলল, আমি বলেছিলাম না ওই পরিবারে বিয়ে হলে আদিবা রাজরানী হয়ে থাকবি। আদিবা তোর সবকিছু পছন্দ হয়েছে তো? বলে আদি আবারও বের হয়ে গেল। কিন্তু এবার আর ফেরার নাম নিচ্ছে না। সন্ধ্যা গড়িয়ে রাত থেকে মধ্যরাত। আদির খোঁজ নেই। বাসার সবাই তাতে মাথা না ঘামালেও আদিবার মনে শান্তি নেই। সবাই ঘুমিয়ে গিয়েছে, তবে আদিবার চোখে ঘুম নেই। সে বসে বসে আদির জন্য অপেক্ষা করছে। ঘড়ির কাঁটায় রাত 1টা বেজেছে, কিন্তু আদির ফেরার নাম নেই দেখে আদিবার মন খচখচ করতে লাগলো। তখন হঠাৎ হেলতে দুলতে বাসায় ঢুকলো আদিত্য। আদি ঠিকমতো দাঁড়াতে পারছে না, এখানে ওখানে ধাক্কা খেতে খেতে এগিয়ে আসছে। আদি পড়ে যাচ্ছিল দেখে আদিবা দৌড়ে গিয়ে আদিকে ধরল। আদি পিট পিট করে তাকিয়ে বলল, আদিবা ঘুমাসনি এখনো? আদিকে এই অবস্থায় দেখে আদিবার রাগ হচ্ছে নাকি খারাপ লাগছে নিজেই বুঝতে পারল না, কিন্তু ঘৃণা ভর্তি অনুভূতি নিয়ে বলে উঠল, আপনি মদ খেয়েছেন? লজ্জা করলো না এমন একটা কাণ্ড ঘটাতে? আদি টলতে টলতে আদিবাকে নিজের থেকে সরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল, না, লজ্জা করছে না, আমার লজ্জা করছে না। আমি আর এসব নিতে পারছি না। আমি তোকে ভুলতে চাই, আমি বাঁচতে চাই আদিবা। আমাকে তুই তোর মায়াজাল থেকে মুক্তি দে প্লিজ। আমাকে নিয়ে আর খেলিস না। আমি কখনো আপনার কথার অবাধ্য হইনি, হতে পারিনি। আপনি সব সময় যা চেয়েছেন আমার সাথে তাই করেছেন, তবু আমি বিষাক্ত? আমি আপনাকে কষ্ট দিচ্ছি, আপনাকে নিয়ে খেলছি? শুনেছি মাতাল অবস্থায় সবাই নাকি সত্যি বলে। আপনি সত্যি আমাকে মন থেকে চান না, এই জন্যই এগুলো বলছেন। ঠিক আছে, আমি যেহেতু আপনার কষ্টের কারণ, তখন আমি এবার সত্যি আপনাকে ছেড়ে চলে যাব। আমি আর আপনার কষ্টের কারণ হতে চাই না। আদিবা কি কি বলেছে আদির কানে পৌঁছায়নি। সে নেশায় বুঁদ হয়ে আছে। আদিবা আদিকে কোনো রকম ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে নিজের ঘরে ফিরে আসলো। কেটেছে দিন। আদিবার সাথে আদি কথা বলা বন্ধ করে দিয়েছে। আজকাল তেমন জ্বালায় না আদিবাকে। বেশিরভাগ সময় বাসার বাইরে থাকে। সকালবেলা বেরিয়ে যায় আর রাতে ফেরে। বাসায় তেমন থাকে না। আদিবাকে সে মোটামুটি এড়িয়ে যাচ্ছে। আদিবাও নিজেকে আদির কাছ থেকে গুটিয়ে নিয়েছে। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসছে। বাসার সবাই এই বিয়ে নিয়ে কিঞ্চিত চিন্তিত। আর 2 দিন পরেই বিয়ে। আদি নিজের হাতে সব জোগাড় করছে। এসবের মাঝে জুই আর সাদিয়া কিছুতেই সুখী হতে পারছে না। বাসায় গায়ে হলুদের আয়োজন হচ্ছে দেখে সাদিয়া আর চুপ থাকতে পারল না। সে সুযোগ বুঝে মায়ের ঘরে গেল, আর জুই গেল আদিবার ঘরে। ঘরে ঢুকে সাদিয়াকে দরজা বন্ধ করতে দেখে শাহানা বেগম ভ্রু কুঁচকালেন। মা, তুমি কিছু বলছো না কেন? আদিবা আপু সত্যি এমন একজনকে বিয়ে করবে? এখানে আমার কি বলার আছে? আদি যা ভালো বুঝবে তাই করবে। মা, মা হিসাবে তোমার কোনো দায় নেই? এমনভাবে কথা বলছিস যেন আদিবাকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া হচ্ছে। এটাকে জলে ফেলা বলে না, এত বয়স্ক একজনের সাথে বিয়ে। পুরুষ মানুষের আবার বয়স কী রে? মেয়েরা 20তেই বুড়ি। দেখবি বিয়ের পর ঠিক মানিয়ে নিয়েছে। তাছাড়া দেখেছিস পাত্রের বাড়ি থেকে কত কত গয়না পাঠিয়েছে। আদি নিজেও তো তোকে এত গয়না দিতে পারবে না। মা, চুপ করবে তুমি? তোমার কি মনে হয় ভাইয়া এমন জঘন্য একটা অন্যায় করার পর আমি ওনাকে বিয়ে করব? চুপ, একদম চুপ। বিয়ে করবি না এই কথা যদি আর একবারও মুখে এনেছিস তো তোকে আমি আদির মতো ছেলে লাখে একটা মেলে। মা, তুমি কি মানুষ? সেই ছোটবেলা থেকে আপুর সাথে অন্যায় করে আসছো, আজও নিজেকে বদলাতে পারলে না? এত চ্যাটাং চ্যাটাং কথা যে বলছিস, আদি যদি আমাদের ওপর থেকে হাত তুলে নেয় কি হবে বুঝতে পারছিস? তাছাড়া এর চেয়ে ভালো পাত্র তুই খুঁজে বের করতে পারবি? যৌতুক ছাড়া মেয়ে পার করতে?
তোমার সাথে কথা বলে লাভ নেই। আপু ঠিকই বলতো, ও তোমার নিজের মেয়ে না, সৎ মেয়ে। নিজের মা এমন স্বার্থলোভী হতে পারে এটা কসমিন কালেও কেউ ভেবেছে কি? আমি ভাইয়াকে এবার জিজ্ঞাসা করব তিনি কেন এমন করছেন। খবরদার সাদিয়া, এই নিয়ে তুই বাড়াবাড়ি করবি না। ভালোই ভালোই সব মিটে গেলে আমি নিশ্চিন্ত হব। সাদিয়া আর কিছু না বলে বাইরে চলে গেল। এদিকে জুই আদিবার ঘরের সামনে দাঁড়িয়ে বলল, আসবো আপু? আদিবা ঘাড় ঘুরিয়ে জবাব দিল। এসো, কিছু বলবে? জুই সাথে সাথে আদিবার হাত ধরে বলতে লাগলো, আদি বাপু, তুমি সত্যি বিয়েতে রাজি? মিথ্যে হবে কেন? জীবনটা ছেলে খেলা নয়। তুমি ভাইয়ার জেদের কাছে নিজেকে বলে দিচ্ছ কেন? ভাইয়া আমার ক্ষতি করতে চাইছে এটা তোমাকে কে বললো? আমার মনে হয় না কোনো কারণ ছাড়া উনি বিয়ে দিতে যাচ্ছে। মানে? ভাইয়া কিছুটা বেপরোয়া টাইপের, তাই বলে পাগল নন। উনি শুধুমাত্র জেদের জন্য এমন একটা সিদ্ধান্ত নেবেন না, আমি জানি। হয়তো এতে আমার ভালো হবে, তাই এমন করছেন। এতে কি ভালো হবে? আমি তো কোনো ভালো দিক দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে ও তোমার জীবনটা নষ্ট করে দিতে চাইছে। আমার জীবন নষ্ট করে ওনার কি লাভ? এসব নিয়ে এত ভেবো না তো। যাও বাইরে গিয়ে আনন্দ করো, মেহমান আসতে শুরু করেছে। আপু, তুমি এখন যাও, আমি রেডি হব। জুই জুই কিছু না বলে চলে গেল। আদিবা নিজেই নিজেকে বলে উঠল, আপনি যদি আমায় এই অবস্থায় দেখে খুশি হন, আমি আপনার খুশিতে বাধা দিব না। আপনার জন্য 6 বছর বিসর্জন দিতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। আপনি যা চান তাই হবে। যার সাথে বিয়ে দিতে চান তার সাথেই হবে। বাবার বয়সী একজনের সাথে বিয়ে দিয়ে যদি আপনি খুশি হন, তাহলে আমিও পারবো মেনে নিতে। আমার যত কষ্টই হোক আমি মেনে নিব। বাসায় প্যান্ডেলের সব কাজ শেষ। আদি সন্ধ্যার দিকে বাসায় ফিরে অরিনকে ডাকলো। ভাইয়া ডাকছিলে? গায়ে হলুদের তত্ত্ব এসেছে, নিয়ে যা, আদিবার ঘরে দিয়ে আয়। অরিন বাধ্য হয়ে জিনিসপত্রগুলো আদিবার ঘরে রেখে আসলো। বেশ কিছুক্ষণ পরেও আদিবা নিচে আসছে না দেখে আদি নিজেই গেল আদিবার ঘরে। গিয়ে সরাসরি ঘরে ঢুকলো না, দরজায় কড়া নেড়ে বলল, আসতে পারি? আদির কণ্ঠ শুনে ভেতরটা ধক করে উঠল। আজ 6 দিন পর আদি আদিবার ঘরে এসেছে। আদিবা নিজের অজান্তেই ব্যস্ত গলায় বলল, আসুন। আদিবার দৃঢ় বিশ্বাস আদি বলবে তুই এই বিয়ে করিস না, কিন্তু আদি ঘরে ঢুকতেই আদিবা অবাক নয়নে তাকালো। দুধ সাদা শরীরে হলুদ পাঞ্জাবি যেন আদির সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আদিকে এই সাজে দেখে ভেতরটা যেন কেঁপে উঠল। আদিবার এই প্রথমবার মনে হলো ভেতরটা যেন শূন্য হয়ে আসছে। কিছুক্ষণ আগে পর্যন্ত আদিকে ছেড়ে যাওয়ার শঙ্কা কাজ করছিল না। মনে হচ্ছিল সে এসে বলবে এই বিয়ে হবে না, কিন্তু এখন মনে হচ্ছে আদি সত্যিই এই বিয়ের ব্যাপারে সিরিয়াস। আদিবার মানতে কষ্ট হচ্ছে। আজ থেকে আদি নামক ব্যক্তিটির ওপর থেকে তার অধিকার পুরোপুরি মুছে যাবে। আদিবা চুপ করে দাঁড়িয়ে আছে দেখে আদি বলল, রেডি হোস নিজে? মনের মাঝে এক আকাশ বিষণ্ণতা চাপা দিয়ে আদিবা জবাব দিল, এই তো হব। তাড়াতাড়ি কর, ওই বাসা থেকে লোকজন চলে এসেছে, সবাই অপেক্ষা করছে, একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। আদিবা আদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আদির মাঝে কি তাকে হারিয়ে ফেলার কোনো ভয় কাজ করছে। না না, আদির চোখে মুখে বিষণ্ণতার কোনো ছাপ নেই, নেই কোনো ভয় বা সংকোচ, সে দিব্যি আছে। আদিবা, বিয়ের আয়োজন শেষ, আশা করছি তুই আমাদের মানসম্মান নিয়ে খেলবি না। আদির কথায় কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে। আদি কি করে এত নিষ্ঠুর আচরণ করছে? আদিবার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। মনের মাঝে দীর্ঘদিনের চেপে রাখা ভালোবাসার মৃত্যু হলো। এবার শুধু কবর দেওয়ার অপেক্ষা। আদি সেদিকে নজর দিল না, আরও একবার তাড়া দিয়ে বেরিয়ে গেল। আদিবা নিজের মনকে শক্ত করে তৈরি করে নিচে নামলো। সাথে সাথে আদি, জুই আর অরিনকে আদেশ দিল আদিবাকে প্যান্ডেলে নিয়ে যেতে। সাদিয়ার মেজাজ বেজায় খারাপ হয়ে আছে, কিন্তু আদির ধমকাধমকিতে সেও অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। প্যান্ডেলে গিয়ে স্টেজে বসে আদিবা অবাক হলো। মন খারাপ থাকায় আজ সে নিজের ঘর থেকে বের হয়নি, তাই এখন এখানে এসে অবাক হয়েছে। তার বিয়ে উপলক্ষে এত জমকালো আয়োজন করা হবে কে জানতো? আদি তাহলে সত্যি বেশ বড় লোকের সাথে তার বিয়ে ঠিক করেছে, কিন্তু সে কি কখনো জানতে পারবে? আদিবা টাকা পয়সা সম্পত্তি কখনোই চায়নি, চেয়েছিল আদিত্যকে। আদিবা বসতে বসতেই আদি ফোনে কথা বলতে বলতে স্টেজে আসলো। সে ফোন কানে রেখেই বলল, কাকিয়া কোথায়? এসো, তুমি হলুদ দিয়ে অনুষ্ঠান শুরু করো, তারপর বাবা মা। আদি আজ বিশাল ব্যস্ত, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আদির বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। সবাই একে একে আদিবাকে হলুদ দিচ্ছে। আদি ঘুরে ঘুরে সবার আপ্যায়ন করছে। আদিবা বারবার আদিকে দেখছে। কথায় আছে,
মন খারাপ থাকলে সব কিছুই খারাপ লাগে। আদিবারও ঠিক তাই হচ্ছে। হঠাৎ করেই শরীর খারাপ লাগছে, তার উপর সবাই মিষ্টি খাইয়ে দিচ্ছে। আদিবার একদমই ভালো লাগছে না, কিন্তু এই অবস্থায় নিষেধই বা কি করে করবে, তাই বাধ্য হয়ে খাচ্ছে। অনুষ্ঠানের এক পর্যায়ে আদির বন্ধুরা হলুদ দিবে, তারা স্টেজে এগিয়ে আদিকে ডাকতে লাগলো। আদি, অনেক হয়েছে, এবার সেজে আয়, একসাথে ছবি তুলি। আদি ব্যস্ততাকে ছুটি দিয়ে চুল ঠিক করতে করতে স্টেজে এসে আদিবার পেছনে দাঁড়ালো। ছবি তোলা হলো। ছবি তোলা শেষে আদির বন্ধু ফয়সাল বলে উঠল, আদিবাকে একটু হলুদ দিয়ে দে। আদি হেসে উঠল, দূর শালা, কি বলিস? আমি হলুদ দিব কি করে? অ্যাট লাস্ট একটু মিষ্টি মুখে করিয়ে দে। তা দেয়া যায়। এ আদিবা, হা করতো। বলেই আদি আদিবার মুখে মিষ্টি দিয়ে দিল। আদিবার গা গুলিয়ে উঠল। আদিবা তাড়াতাড়ি মুখ চেপে ধরল। আদি নিশ্চয়ই রাগ করেছে, সে নিশ্চয়ই ভেবেছে আদিবা ইচ্ছে করে এমন করলো। আদিবা ভীতু চোখে আদির দিকে তাকালো। আদি তাকে অবাক করে দিয়ে বলল, বই বাচ্ছে। আদিবা উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। নিজের উপর নিজেরই রাগ হলো। এখনই কি গা গোলাতে হলো? তার সাথে সবসময় এমন হয় কেন? আশ্চর্য, এভাবে মুখ চেপে রেখেছিস কেন? আদিবা মুখ খুলে কিছু বলতে চাইল, কিন্তু পারল না। মুখ খুলতেই ভাই, ইয়া। আদি তাড়াতাড়ি আদিবাকে টেনে সাইডে নিয়ে গেল। আদিবা বসে বসে বমি করছে। আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আদিবা উঠে দাঁড়িয়ে ভীতু কণ্ঠে বলল, আমি ইচ্ছে করে করিনি, আমি এমন করতে চাই না ভাইয়া, প্লিজ মারবেন না। আমাকে কি তোর মাথা মোটা মনে হয়? ইচ্ছে করে কেউ কিভাবে বমি করতে পারে? আদির কথায় আদিবা রীতিমতো অবাক হলো। এমন একটা ঘটনার পরেও আদি রাগ না করে ঠান্ডা মাথায় কথা বলছে কি করে? আদি এত বুঝদার কবে হলো? আদিবার মাথায় ঢুকলো না। আদি এক বোতল পানি এগিয়ে দিয়ে বলল, একা একা যেতে পারবি নাকি ঘরে দিয়ে আসতে হবে? আদিবা উত্তর দিল না। আদি কিছু না বলে আদিবাকে কোলে তুলে নিল আর সবার সামনে দিয়েই নিয়ে গেল। আদির আচরণে আদিবা অবাক হলো। এই প্রথমবার আদিবা অসুস্থ হওয়ার পর আদি তাকে না মেরে কেয়ার করছে। আদিবা মনে মনে শান্তি পেল। ইচ্ছে হলো আদিকে বলতে সে সারা জীবন তার সাথেই থাকতে চায়, কিন্তু আদিবার সেই আশায় জল ঢেলে দিয়ে সে আদিবাকে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল আর আদিবাকে কোল থেকে নামিয়ে দিয়ে নিজে বের হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আদিবা আবারও এক দফায় অবাক হয়ে বলল, ভাইয়া কি করছেন? সাথে সাথে আদিত্য ওয়াশরুমের লাইট অফ করে দিয়ে বলে উঠল, খারাপ লাগলে সেটা মুখ ফুটে বলতে হয়। কেউ তো মন বিশারদ নয়, সে তোর মনের কথা বুঝে ফেলবে। মিষ্টিকে তো অসুবিধা হচ্ছিল, বললি না কেন? যাই হোক, আপাতত 1 ঘন্টা অন্ধকারে থাকলে আর এমন হবে না। আপনি কি মানুষ? এক প্রশ্ন কতদিন করিস? দরজাটা খুলুন। 1 ঘন্টার 1 মিনিট আগেও খুলবো না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আমি আপনার পরিবারে জন্মেছি। এই ভুল শুধরানোর কোনো উপায় যেহেতু আপাতত নেই, তাই চুপচাপ থাক। আমি যাচ্ছি, 1 ঘন্টা পরে আসবো। যাবেন না প্লিজ, দরজাটা খুলুন। কে শোনে কার কথা? আদি বাইরে চলে গেল আর 1 ঘন্টা পর ফিরে এসে দরজা খুলে দিল। আদিবার নাক মুখ লাল হয়ে গিয়েছে, রাগে ফোঁসফোঁস করছে। আদি দরজা খুলে দিয়ে বলল, উঠুন, উঠে নিজের ঘরে যান। আদিবা বলে উঠল, ভেবেছিলাম বিয়ে করে চলে যাব, আপনাকে মুক্তি দিয়ে দিব, কিন্তু না। কার জন্য এত বড় স্যাক্রিফাইস করব? শোনেন, আমি এই বিয়ে করব না। আপনার মতো অমানুষের জন্য আমি আমার নিজের জীবনটা বিসর্জন দিব না। আদি কথাটা শেষ করতেই আদি তার গলা চেপে ধরে বলে উঠল, এই বিয়েতে যদি তুই কোনো গন্ডগোল করিস, তোর কপালে যে কি আছে। কি করবেন আপনি? আমি আপনাকে ভয় পাই না, বুঝছেন? আমি বিয়ে করব না মানে করব না। যদি তোকে মেরে লাশ বানিয়ে বিয়ে দিতে হয় তাই দিব, তবু কাল তোর বিয়ে হবে। বলে আদি আদিবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। পরদিন যথারীতি বিয়ের আয়োজন করা হয়েছে, কিন্তু আদিবা বেঁকে বসেছে সে বিয়ে করবে না, কিছুতেই বিয়ে করবে না। সে বাসা ছেড়ে চলে যাবে, এ নিয়ে আদিবার ঘরে সভা বসেছে। আদি তো রেগে আগুন। কাকিয়া বরপক্ষ নিচে বসে আছে, তুমি তোমার মেয়েকে বোঝাও, আমি কিন্তু আর সহ্য করব না। আপনাকে সাহায্য করতে কে বলেছে? আমি বলেছি তো আমি বিয়ে করব না। আমার হাত পা খুলে দিন। কোন অধিকারে আমাকে বেঁধে রেখেছেন? আমি কি কয়েদি? খুলুন বলছি, আমি এখান থেকে চলে যাব। আদিবার কথা শুনে আদি তেড়ে আসলো, সাথে সাথে আদিবা ভয়ে পিছনে সরে গেল। কি করবি তুই? বাইরে যাবি তাই না? আচ্ছা দাঁড়া, দেখছি তুই কোন পা দিয়ে বাইরে যাস। বলেই আদি আশেপাশে কিছু খুঁজছে আদিবাকে মারার জন্য। ঠিক তখনই আদির বাবা শক্ত কণ্ঠে বললেন, থামো থামো আদি, তোমরা ছোট নেই যে এভাবে মারামারি কাটাকাটি করবে। আদিবা বিয়ে ঠিক করার আগে তোকে বারবার প্রশ্ন করেছিলাম তুই বিয়েতে রাজি কিনা। তুই সবসময় উত্তর দিয়েছিস তুই রাজি। তাহলে এখন এমন করা মানে কি? তুই আমাদের মান সম্মান নিয়ে খেলতে পারিস না?
আহমেদ সাহেবের কথায় সুর মেলালো আদির মাও। ভাইজান ঠিকই বলেছে, সব আত্মীয় স্বজন চলে এসেছে, এখন কোন মুখে বিয়ে ভেঙে দেবে? তার মানে তোমরা সবাই চাও এই বিয়েটা হোক? আমার চেয়ে তোমাদের কাছে সম্মানের দাম বেশি? আদিবা একরাশ অভিমান নিয়ে বলল। বেশ, সবাই যখন চাও তখন এই বিয়েটা হবে। আদিবা সেজেগুজে বিয়ের আসরে গিয়ে উপস্থিত হলো। বিয়ে পড়ানো শুরু হলো। কাজী সাহেব রেজিস্ট্রি পেপার এগিয়ে দিয়ে বললেন, মা, আপনি বিয়েতে রাজি থাকলে সাইন করে দিন। আদিবা পেপারটা হাতে নিয়ে ছলছল চোখে আদির দিকে তাকালো। কি করে পারলেন এতটা স্বার্থপর হতে? আমি আপনাদের সবার কাছে এতটাই বোঝা? বেশ, দিলাম সবার ইচ্ছে পূরণ করে। আজ যে বের হয়ে যাব আর কোনোদিন এই বাড়ি চৌকাট মারাবো না। মনে মনে ভেবেই সাইন করে দিল আদিবা। সাথে সাথে আদি পেপারটা নিয়ে নিল আর নিজেও সাইন করে দিল। আদিবা অবাক হয়ে তাকালো। সাথে সাথেই আদি বলে উঠল, ফাইনালি তুই আমার লিগ্যাল ওয়াইফ হলি। আদির কথায় সবাই চরম মাপের অবাক হলো। আদিবা হতভম্ব হয়ে বলল, মানে? আদি হা হা করে হেসে উঠল। কি ভেবেছিলি এত সহজে আমি তোকে মুক্তি দিয়ে দিব? তিলে তিলে আমাকে যে কষ্ট দিয়েছিস তার শোধ তুলব না? আজ থেকে দেখব তুই কি করে আমার হাত থেকে রেহাই পাস। একটা কথা কান খুলে শুনে রাখ, দরকার হলে আমি তোকে রেখে আরো 3টা বিয়ে করব, তবু তোকে ডিভোর্স দিব না। আদির কথায় আহমেদ সাহেব রেগে গেলেন। ধমক দিয়ে বললেন, এসব কি ধরনের তামাশা আদিত্য? তামাশা হতে যাবে কেন? উনি মানে আঙ্কেল আমার ফস্টার ফাদার। মানে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আঙ্কেল আন্টি আমাকে দত্তক নিয়েছিল। কেন নিয়েছিল সেটা লম্বা ইতিহাস, এখন বলার সময় নেই। ওনারাই আমাকে বিদেশে নিয়ে গিয়েছিল। যেদিন থেকে বিদেশে গিয়েছি সেদিন থেকেই আমার লক্ষ্য ছিল দেশে ফিরে আমি আমার প্রতিশোধ নিব। এই মেয়েটা আমাকে অনেক জ্বালিয়েছে, এবার আমার পালা। আমি এবার ওকে দেখে নিব। হুজুর, রেজিস্ট্রি তো হয়েই গেল, এবার ধর্মীয় মতে বিয়ে পড়ান। আদিবা রাগে কটমট করে বলে উঠল, আপনার মনে হয় আমি আপনাকে বিয়ে করব? না তো মনে হয় না, একেবারেই মনে হয় না। তুই স্বেচ্ছায় আমাকে বিয়ে করবি না সেটা আমি জানতাম, আর জানতাম বলে এত নাটক করতে হলো। হ্যাঁ, চাইলে জোর করে তোকে বিয়ে করতে পারতাম, কিন্তু তোকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য ক্লিয়ার নির্ভেজাল বিয়ের ভিডিও আর ছবির দরকার ছিল। জোর জবরদস্তি করে বিয়ে করলে এজেন্সিতে বিয়েটা বৈধ হিসেবে বিবেচিত হতো না, তাই তোকে নিয়ে গেলেও তুই সিটিজেনশিপ পেতি না। কিন্তু আমি তো তোকে আজীবন আমার সাথেই রাখবো, আর তিলে তিলে কষ্ট দিব নিজের লক্ষ্য পূরণ করার জন্য। ভিডিওটার জন্য এতক্ষণ তোর ন্যাকামি সহ্য করেছি, এখন তুই আমার লিগ্যাল ওয়াইফ। আমি চাইলে যে কোনো জায়গায় তোকে নিয়ে যেতে পারি, কারো সাধ্য নেই আমাকে আটকানোর। আমি নিজের সম্মতিতে বিয়ে করিনি। তোর সম্মতির ধার ধারে কে? ইচ্ছেই হোক বা অনিচ্ছায় লক্ষ্মীমের মতো সাইন করেছিস, সেটাই যথেষ্ট। তবে চিন্তা করিস না, তুই এখন নিজের সম্মতিতে কবুল বলে বিয়ে করবি। আর আজ রাতের ফ্লাইটে আমরা চলেও যাব। সেদিন তোকে রেজিস্ট্রি অফিসে যাইনি, পাসপোর্টের ফাইনাল স্টেপের জন্য পাসপোর্ট অফিসে নিয়ে গিয়েছিলাম। আর আরও কিছুদিন আগে, মানে যেদিন আইডি কার্ড নিয়েছিলাম সেদিনই তোর পাসপোর্টের অ্যাপ্লাই করেছিলাম। পাসপোর্ট, ভিসা সবই কমপ্লিট হতে একটু সময় লেগে গেল, তা না হলে অনেক আগেই তোকে তুলে নিয়ে যেতাম। যাই হোক, এখন তোর সব কাগজপত্র রেডি, এবার শুধু যাওয়ার পালা। আপাতত ট্যুরিস্ট ভিসায় যাবি, যাওয়ার পর বিয়ের ডকুমেন্ট জমা দিয়ে পার্মানেন্ট করে নিব। সেগুড়ে বালেই, আমি আপনার সাথে কোথাও যাব না, আর ধর্মমতে বিয়েও করব না, বুঝেছেন? করিস না, কে বলেছে করতে? আমার কোনো অসুবিধে নেই তো। তুই তো আমায় চিনিস, বিয়ের আগে আমি যা যা করতে পারি। আর লিগ্যাল একটা সার্টিফিকেট থাকার পরে কি করব আশা করি নতুন করে জানাতে হবে না। এখন তুই ভেবে দেখ, কালিমা পরে বৈধ সম্পর্কে জড়াবি নাকি অবৈধ সম্পর্কে জড়াবি। আমি তো একচুল পরিমাণও ছাড় দিব না। বউয়ের কাছ থেকে যা যা আদায় করার সব আদায় করে নিব, সে বিয়ে হোক আর নাই হোক। আশা করি তুই নিশ্চয়ই চাইবি না তোর বাচ্চা অবৈধ সম্পর্কের ফসল হিসেবে পৃথিবীতে আসুক, তাই না? তুই সিদ্ধান্ত নিতে থাক, কবুল বলবি কি বলবি না। রাত 9টা পর্যন্ত টাইম আছে তোর হাতে। 9টার ফ্লাইটে চলে যাবি সারা জীবনের জন্য এই দেশে ছেড়ে, পরিবার ছেড়ে। শেষ সময়টুকু সবার সাথে আনন্দে কাটাবি নাকি আমার সাথে তর্ক করে, সেটা তোর সিদ্ধান্ত। আমি আপনার সাথে কোথাও যাব না। আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন। মা, চাচা, চাচি, তোমরা কেউ কিছু বলবে না। আদিবার কথায় আহমেদ সাহেব বললেন, আদি, তুই বাড়াবাড়ি করছিস। সব কিছুর একটা লিমিট থাকে, তো যা ইচ্ছে তাই করতে পারিস না। ঠিকই তো বাবা, এমন করিস না। আদিবা যদি অন্যায় করতে থাকে ক্ষমা করে দে, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। আদি মনোযোগ দিয়ে আদিবার মায়ের কথা শুনছিল। কথা শেষ হলে শান্ত গলায় বলল, আমার বউকে আমি কোথায় নিয়ে যাব তার সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারে না কাকিয়া। কারো সম্মতি বা দ্বিমতে কিছুই যায় আসে না। তোমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এখন তার উপর তোমার কোনো অধিকার নেই। আদি, তুই মিথ্যে বলে সই নিয়েছিস, এই বিয়ের কোনো ভিত্তি নেই, তুই অন্যায় করছিস। তাই নাকি? তাহলে সেটা প্রমাণ করো, যাও পুলিশ কেস করো। আদিবা, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি?
ঝটফট কবুল বলে নিজের স্বামীকে মেনে নে, তাহলেই তো সব মিটে যায়। শুধু শুধু আমাকে রাগাস না। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুই কি বিয়েটা করবি নাকি না? যদিও আদিবা বিয়েতে রাজি ছিল না, কিন্তু আদির পিড়াপিড়িতে বিয়ে করতে বাধ্য হলো। দেখতে দেখতে রাত ঘনিয়ে এসেছে, আদি রেডি হচ্ছে। মা কিছু একটা করো প্লিজ, ভাইয়াকে তো চেনো, উনি আমায়। আদিবার কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে আদি বলে উঠল, অনেক ভালোবাসবে ভাইয়া, তোকে অনেক ভালোবাসবে, তবে ভাইয়া নয়, শব্দটা বড় হবে। আদির গলা শুনে পেছন ঘুরে তাকালো আদিবা। সে একদম রেডি, এগিয়ে এসে বলল, চল আদিবা, সময় হয়ে গিয়েছে। আমি যাব না। সেই এক গান, কখন থেকে একটা কথা বলে যাচ্ছিস, তোর কি মনে হয় আমার সিদ্ধান্ত বদলাবে? 2 মিনিট সময় দিচ্ছি, চেঞ্জ কর। বিয়ের ড্রেসে এত জার্নি করতে পারবি না। আদিবা যাবে না মানে যাবে না, কিন্তু আদিও তেরা কম না। আদিবাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। বাসার সবাই বাধা দিলেও আদি শোনেনি। বলেছে আপত্তি থাকলে যেন পুলিশ ফাইল করে, যা সিদ্ধান্ত নেওয়ার কোর্ট নেবে। গাড়িতে বসে আদিবা এক মনে কেঁদে যাচ্ছে। আদি তাতে বিরক্তও হচ্ছে। হয়েছে, অনেক কেঁদেছিস, এবার বন্ধ কর। যা হচ্ছে হতে দে, ভাগ্যের উপর কারো হাত নেই। যা হয় ভালোর জন্যই হয়। কত যে ভালো হচ্ছে তা তো আমি জানি। আপনার মতো মানুষের সাথে থাকাটা কতটা ভয়ঙ্কর সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। আদিবার কথায় হা হা করে হেসে উঠল। আমি বাঘ বা ভাল্লুক নই, তাই এত চিন্তা করার কিছু নেই। যাই হোক, রাস্তায় একদম সিন ক্রিয়েট করবি না। রাস্তায় যদি তুই সিন ক্রিয়েট করিস, আমি কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হব। আদিবা সারা রাস্তা কেঁদেছে। কয়েকজন জিজ্ঞাসা করেছে কেন কাঁদছে। আদি সবাইকে বলেছে দেশ ছেড়ে চলে যাচ্ছে, তাই কাঁদছে। দেখতে দেখতে তারা গন্তব্যে পৌঁছালো। উফ আদিবা, জ্ঞানটা এবার বন্ধ করবি? এতক্ষণ ধরে মানুষ কাঁদতে পারে, তোকে না দেখলে জানতেই পারতাম না। ভাগ্যিস রাস্তায় ঘুমিয়েছিলি, তা না হলে সারা রাতেই কাঁদতি মনে হয়। আচ্ছা, তুই আসলে কি কারণে কাঁদছিস বলতো? তোর পরিবারের জন্য, যারা কিনা তোর কথা কোনোদিনও ভাবিনি, নাকি দেশের জন্য যেখানে তুই ঘরবন্দি ছিলি? আদির কথায় আদিবা চোখ তুলে তাকালো। এভাবে তাকানোর কিছু নেই। ওয়েলকাম হোম, ভিতরে আসুন। আদিবা ঘরে ঢুকে মোটামুটি অবাক হলো। ঝকঝকে বাড়ি। দরজা দিয়ে ঢুকতেই হাতের বাঁদিকে সিঁড়ি। আদি তরতর করে উপরে উঠে যাচ্ছে। আদিবাও তার পিছু নিয়েছে। আদি গিয়ে ঘরের দরজা খুলে দিল। ধূসর রঙের ঘরটার একপাশে বিশাল কাচের জানালা। তার ঠিক পাশেই বিছানা। বিছানার মাথার দিকের দেয়ালে বড় করে টাঙানো আদিবার ছবি। ছবিটার দেখে আদিবার চোখ শুরু করে সন্দেহের চোখে তাকালো আদির দিকে। আদি আদিবাকে পাত্তা না দিয়ে কাবার থেকে কাপড় বের করতে করতে বলল, এত অবাক হওয়ার তো কিছু নেই। আমার ঘরে আমার বউয়ের ছবি থাকতেই পারে। আপনার বউ মানে? বউ মানে কি, সেটা তো লাইট অফ করে বোঝাতে হবে। এই হেয়ালে বন্ধ করুন তো। এই ছবিটা আপনি কোথায় পেলেন? এত বছরে কোনোদিন তো খোঁজ নেননি, তাহলে ছবি পেলেন কোথায়? আদি বাঁকা হাসল। উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল। আদিবা বোকার মতো তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আদি ফিরে এসে বলল, যা চেঞ্জ করে নে। ব্যাগপত্র যেহেতু আনিস নি, আপাতত আমার জামা কাপড় পরে নে। রেস্ট নিয়ে তারপর শপিংয়ে যাব, এখন ক্লান্ত লাগছে। এই জন্যই বলেছিলাম ব্যাগটা অন্তত নিয়ে আয়। আপনার আচরণ রহস্যজনক লাগছে। আপাতত রহস্য ভেদের চেষ্টা না করে যেটা বললাম সেটা কর। আদি বরাবরের মতোই জোর করে আদিবাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আদিবা ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো ঘর ফাঁকা, আদি নেই। সে এদিক ওদিক তাকিয়ে নিচে নামলো, আর অবাক হলো কারণ আদি রান্নাঘরে। আদিবা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সে কি ঠিক দেখছে? আদি রান্না করছে। আদিবা এগিয়ে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়ালো। আপনি রান্না করছেন? আদিবার প্রশ্নে একটু বিচলিত হলো না আদি। সে যেন জানতো এই সময় আদিবার এই প্রশ্নটাই করার কথা। আদি রান্নায় মনোযোগ রেখেই জবাব দিল, এখানে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। নিজের কাজ নিজেকেই করতে হয়। তাছাড়া মা মানে আমার পালিত মা বেশিরভাগ সময় দেশে থাকে, তাই আমার কাজ আমাকে করতে হয়। আমার বাইরের খাবার তেমন পছন্দ না। শুনুন, আমি করে দিচ্ছি। দরকার নেই, আমি বউ নিয়ে এসেছি, কাজের মেয়ে না। হঠাৎ আচরণ বদলের কারণ কি? আদিবার কড়া চোখে তাকালো। আদিবা বুঝলো তাকে রাগানোটা উচিত হবে না, তাই কথা না বাড়িয়ে পেছন ঘুরে হাঁটা দিল। দরজা থেকে সামনের বাগান পর্যন্ত আপনার সীমানা, এর বাইরে যাবেন না। আদিবা ঘুরে তাকালো। মানে এখানকার কিছুই তো আপনি চিনেন না, তাই বেরিয়ে গিয়ে আমাকে বিপদে ফেলবেন না। যাই হোক, খাবার বানানো শেষ, খেয়ে তারপর যান। আদি প্লেটে খাবার নিয়ে টেবিলে রাখলো। আদিবা কথা না বাড়িয়ে খাবার মুখে দিতে দিতে বলল, আপনি বলেছিলেন আমাকে শাস্তি দিতে নিয়ে আসছেন, এখন এত যত্ন করছেন, ব্যাপারটা বোধগম্য হচ্ছে না। আদি বরাবরের মতোই খাবারে মনোযোগ রেখে বলল, আমার মন গহীনে আজীবন বন্দি করে রাখবো, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? কি বলতে চাইছেন আপনি? আমায় ভালোবেসে বিয়ে করেছেন আপনি? হয়তো না, তবে তোর প্রতি আমার বিশেষ ধরনের আকর্ষণ আছে।
আর সেটা উপরওয়ালা প্রদত্ত। আমি অনেকবার চেষ্টা করেছি তোকে ছাড়ার, পারিনি। মানে? আমি আমার বাসার কারো খোঁজ না রাখলেও তোর খোঁজ রেখেছিলাম। ফয়সালের কাছে তোর ব্যাপারে জানতে চাইতাম। ফয়সাল? তোর বান্ধবী তিন্নির ভাই, আমাদের পাশেই বাসা। শোবার ঘরের ছবিটা ফয়সালের কাছ থেকে নেয়া। এতই যখন খোঁজ রাখার ইচ্ছে ছিল, বাসায় ফিরলেন না কেন আপনি? আমি খোঁজ রাখতে চাইনি, কিন্তু নিজেকে আটকাতে পারতাম না, তাই মাঝে মাঝে খোঁজ নিতাম। চেষ্টা করেছিলাম তোকে ভোলার, তাই বাসার সাথে যোগাযোগ রাখিনি। এমনকি তিন্নিকেও সরাসরি কোনোদিন জিজ্ঞাসা করিনি, যদিও তোকে বলে দেয়। আমি তোর খোঁজ রাখার ইচ্ছায় খোঁজ রাখিনি। কেমন আছিস, কী করছিস, টুকটাক খোঁজ নিতাম। কেন নিতাম এই উত্তরটা আমি নিজেও মিলাতে পারিনি। আপনি কি জানেন আপনি একজন সাইকোপ্যাথ? হয়তো, তা না হলে কি একটা মেয়ের জন্য নিজের পরিবার ছেড়ে দিতে পারতাম? আসলে আমি তোকে অন্য কারো পাশে মানতে পারতাম না, তাই সরে এসেছিলাম। কিন্তু পুরোপুরি ছাড়তে পারিনি, তাই খোঁজ নিতাম। তা কি কি খোঁজ রেখেছিলেন আমার? ফয়সাল ছেলে মানুষ, তার উপর তোর সত্যে তেমন পরিচয় নেই, তাই এত খোঁজ তো জানতো না। টুকটাক তিন্নির কাছে যতটা শুনতো সেটাই বলতো। আমি জানতাম তুই নিলয়কে ভালোবাসিস, তাই তোকে ঘৃণা করতাম। এখন তো সত্যিটা জানেন, তাহলে এখন ঘৃণা কেন করেন? ঘৃণা করলে বিয়ে করতাম না। তবে একজন আমায় ভালোবাসে না, আমাকে বিয়ে করতে চায় না জেনেও তাকে জোর করে নাটক করে বিয়ে করাটা সত্যি লজ্জাজনক। কিন্তু আমার কাছে আর কোনো অপশন নেই, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আপনি? আমার খাওয়া শেষ, একটু বাইরে যাব। আশা করছি দিনের বেলা একা থাকতে ভয় পাবি না। আদি উঠে যেতে যেতে বলল, চুলটা মোছা হয়নি, পানি পড়ছে, ভালো করে মুছে নিস, না হলে ঠান্ডা লেগে যাবে। বেশ অনেকক্ষণ পর আদি বাসায় ফিরল। ঘরে ঢুকে কিছুটা অবাকই হলো সে, কারণ আদিবা তার বিছানায় বেশ আরাম করে ঘুমাচ্ছে। এই মেয়েটা বেশ অদ্ভুত প্রকৃতির, মাঝে মাঝে সিরিয়াস বিষয়কে গুরুত্ব দেয় না, আবার অতি ক্ষুদ্র বিষয়টিকে টেনে হিঁচড়ে বড় করে। লেনে সারা রাত ঘুমাতে ঘুমাতে এসেছে, তারপরেও এত ঘুম। আদি সারা রাত একটুও ঘুমায়নি। কই, তার তো ঘুম পাচ্ছে না, বরং ইচ্ছে করছে আদিবার সাথে কথা বলতে। এই 6 বছরে কি কি ঘটেছিল জানতে, কিন্তু আদিবার কাছে এসবের গুরুত্ব কোথায়? আদি এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, এসব কিছু কি তার জানার ইচ্ছা আছে? না, নেই। থাকলে কিভাবে ঘুমাতে পারত? সে আদিকে এতটুকু গুরুত্ব দেয়নি। ভেবেই মেজাজ খারাপ হলো আদির। সিদ্ধান্ত নিল আবার বাইরে চলে যাবে, কিন্তু দরজা পর্যন্ত এসে থমকে দাঁড়ালো। আচ্ছা, মেয়েটার শরীর খারাপ করেনি তো? এর আগে কখনো এত দূরের জার্নি করেনি, খারাপ লাগারই কথা। হয়তো মাথা ব্যথা করছে অথবা জ্বর এসেছে। একবার ভেবে পরক্ষণেই আবার ভাবল, শরীর খারাপ হোক, যা খুশি হোক, তাতে আদির কি? যে মেয়ে তাকে ভালোবাসে না তার জন্য চিন্তা করার মানেই হয় না। ভেবে আবারও পা বাড়ালো, কিন্তু বাইরে যেতে পারল না, আটকে গেল। না, আমি ওকে এভাবে ফেলে যেতে পারি না। ও আমার বউ, আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষের উপরের সারির একজন। আমি ওকে ফেলে যেতে পারি না। ভেবে ঘুরে ফিরত এসে আদিবার পাশে বসলো। নিজের অজান্তেই হাত ছোঁয়ালো আদিবার কপালে, সাথে সাথে শক্ত কণ্ঠ ভেসে আসলো, মরিনি, এমন চুনোপুটিকে ফাঁসানোর জন্য আত্মহত্যার মতো বৃহৎ ঘটনা ঘটানোর মতো বোকা তো আমি নই। আদিবা ঘুমায়নি, ঘুমানোর অভিনয় করছিল। বুঝতে পেরে থতমত খেলো আদি, তবে সাথে সাথেই নিজেকে সামলেও নিল। এই মেয়ের কাছে নিজের দুর্বলতা স্বীকার করা যাবে না, কিছুতেই না। তাড়াতাড়ি কপাল থেকে হাত ছড়িয়ে নিল। আদিবা উঠে আদির মুখোমুখি বসলো। কি ভেবেছিলেন মরে গেছি? আজব, মরার কথা ভাববো কেন? দেখছিলাম জ্বর এসেছে কিনা। ও তাই? কিন্তু এই যে বলছিলেন আপনি আমায় ভালোবাসেন না, তাহলে আমার জ্বর আসলো কি আসলো না তাতে আপনার কি? এখানে আমি ছাড়া আর আছে কে? ইচ্ছে না থাকলেও খেয়াল রাখতে হবে। ভাঙবে তবু মচকাবে না, বেয়াদব কোথাকার। বিড়বিড় করে কি বলিস? কিছু না, সরুন, ফ্রেশ হয়ে আসছি, বাইরে যাব। মানে? বাংলা বুঝেন না? বাইরে যাব বলেছি, তাই বলে ভাববেন না আপনার মতো হনুমানের সাথে ঘুরতে যাব। বাজার করতে হবে, রুটি খেয়ে কতক্ষণ থাকা যাবে? খাওয়া পরে হবে, আগে বল তুই আমায় কি বললি? আপনার কি মনে হয় উদাহরণটা যুক্তিযুক্ত হয়নি? হনুমানের বদলে ডাইনোসর বলবো? সাহস বেড়ে গিয়েছে নাকি? অতীত মনে করাতে হবে? ওয়েট, আমি কিছুই ভুলিনি। কিন্তু আপনি ভুলে যাবেন না, আমরা এখন দেশে নেই, তাও ভুলেও রেগে যাবার মতো ভুল করবেন না, করলে কিন্তু ফেঁসে যাবেন। মানে কি, কি বলতে চাইছিস তুই? আপনার রাগ মানেই তো ওয়াশরুমে নিয়ে আটকে রাখা। আমার অবশ্য আপত্তি নেই, এতদিন অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু ধরুন আপনি আমায় আটকে রেখে বাইরে চলে গেলেন, এসে দেখলেন পা পিছলে পড়ে গিয়ে হাত পা ভেঙে গিয়েছে, কি সাংঘাতিক কাণ্ড হবে ভাবুন তো। সাংঘাতিক হবে কেন, বরং ভালোই হবে। জি না, আমি আমার কথা ভাবছি না। এখানে তো আর কেউ নেই, তাই আমার কিছু হলে দ্য গ্রেট তারা আদিকে আমার যত্ন নিতে হবে, খাইয়ে দিতে হবে, কাপড় চোপড় ধুতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, মোট কথা আমার সমস্ত কাজ করে দিতে হবে। ব্যাপারটা তো সাংঘাতিক
হবে নাকি ভালো হবে বলেন? তুই দেখছি একদিনেই পক করা শিখে গেছিস। আমাকে তেরা বলার সাহস পাস কোথায়? পকপক তো আমি আগে থেকেই পারি, কিন্তু আগে লোকের বাসায় আশ্রিতা থাকতাম, তাই পকপক করার সাহস পেতাম না, সংকোচ হতো।